প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট, বরিশাল বোর্ড একত্রিত হয়ে এরকম 5টি বোর্ডে এসেছিল 2019 সালের। এই কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব। রিয়ান রিয়েল এস্টেটের মালিক জনাব মিজান সম্প্রতি বরিশালের আমানতগঞ্জে মিজান হাউজিংয়ের জন্য কিছু জমি ক্রয় করেন এবং এর জন্য তিনি একটি ছক প্রণয়ন করেন। সেই অনুযায়ী তিনি বিভিন্ন কর্মকাণ্ড শুরু করেন, এমনকি আর্থিক সমস্যার কথা চিন্তা করে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহের তৎপরতা শুরু করেন। প্রথম প্রশ্ন, সম আয় ব্যয় বিন্দু কি? তো এর অ্যান্সার যদি আমরা দিতে চাই তাহলে আসবে যে বিন্দুতে পণ্য বিক্রয় করলে আয় ব্যয় সমান তাকে সম আয় ব্যয় বিন্দু বলে। অর্থাৎ আমরা পণ্য ক্রয় করার সময় একটি নির্দিষ্ট মূল্যে ক্রয় করে থাকি, ক্রয়ের সাথে আনুষঙ্গিক বিভিন্ন খরচ মিলে আমরা এই বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ আর এই দিক দিয়ে যদি দেখি যে বিক্রয়ের পরিমাণ সেম হয় তাহলে তখনই আমরা সেটাকে সম আয় ব্যয় বিন্দু বলবো। ম্যাক্রো স্ক্রিনিং বলতে কি বোঝায়? তাহলে এক্ষেত্রে এর অ্যান্সার যদি দিতে চাই ম্যাক্রো স্ক্রিনিংয়ের কথা নিয়ে আসব। ম্যাক্রো স্ক্রিনিং প্রকল্প নির্বাচন একটি প্রাথমিক পদক্ষেপ। উদ্যোক্তার নিয়ন্ত্রণ বহির্ভূত উপাদানগুলো নিয়ে ম্যাক্রো স্ক্রিনিং তৈরি করা হয়। ম্যাক্রো স্ক্রিনিং হলো এমন একটি পদ্ধতি যা কতগুলো প্রভাবক বা উপাদানের ভিত্তিতে ব্যবসায়ের ধারণাগুলো মূল্যায়ন করে একটি প্রকল্প ধারণা নির্বাচন করতে সহায়তা করে। অর্থাৎ এক্ষেত্রে কিছু প্রভাবক বা উপাদানের ভিত্তিতে ব্যবসায়ের ধারণাগুলো মূল্যায়ন করা হয় এবং একটি প্রকল্প ধারণা নির্বাচন করতে যেটি সহায়তা করে থাকে। এই অংশগুলো মিলে হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং। সকল ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানের কার্যাবলী উদ্যোক্তার নিয়ন্ত্রণ বহির্ভূত কতিপয় উপাদান দ্বারা কম বেশি প্রভাবিত হয়ে থাকে। কিছু নিয়ন্ত্রণ বহির্ভূত উপাদান আছে। এই উপাদানগুলো যেমন জনসংখ্যা ভিত্তিক হতে পারে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনগত, এই অংশগুলো সব মিলেই এখানে আসবে। তাহলে এই অংশের আমরা পরের লাইনে বলতে পারি যে এই উপাদান বা প্রভাবকগুলো হলো জনসংখ্যা, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আইনগত পরিবেশ। এসব প্রভাবক বা উপাদানের ভিত্তিতে ব্যবসায়ের ধারণাগুলো মূল্যায়ন করা হয়, ফলে এটি সঠিক প্রকল্প ধারণা নির্বাচনে সহায়তা করে থাকে। তো ম্যাক্রো স্ক্রিনিংয়ের মূল অংশগুলো হচ্ছে এইসব বিষয়। আমরা আসবো এবার গণক কোয়েশনে বলেছে জনাব মিজানের গৃহীত ছকটি কি তা বর্ণনা করে দেখো। তাহলে এখন গৃহীত ছকটি যদি আমরা নিয়ে আসি, জনাব মিজানের গৃহীত ছকটি হচ্ছে একটি পরিকল্পনা। তো ব্যবসায় পরিকল্পনা মধ্যে এটা পড়বে। তো ব্যবসায় পরিকল্পনা একটি লিখিত দলিল যার মধ্যে ব্যবসায়ের লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায়, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। কোনো ব্যবসায় কোন দিকে অগ্রসর হবে, কিভাবে ব্যবসায় সাফল্য অর্জন করা যাবে, তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমরা ব্যবসায় পরিকল্পনার মধ্যে পেয়ে থাকি। উদ্দীপকের রিয়ান রিয়েল এস্টেটের মালিক জনাব মিজান সম্প্রতি বরিশালের আমানতগঞ্জে মিজান হাউজিংয়ের জন্য কিছু জমি ক্রয় করেন এবং এর জন্য তিনি একটি ছক প্রণয়ন করেন। সেই অনুযায়ী তিনি বিভিন্ন কর্মকাণ্ড শুরু করেন, এমনকি আর্থিক সমস্যার কথা চিন্তা করে
বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহের তৎপরতা শুরু করেন। যেহেতু জনাব মিজান ভবিষ্যতে তার ব্যবসায়িক প্রকল্পের কর্মকাণ্ড কিভাবে সম্পাদন করবেন সেই পরিকল্পনাটি ছকটিতে করেছেন, তাহলে আমরা সেই হিসেব করে বলতে পারি যেটি হচ্ছে এই ছকটি হচ্ছে ব্যবসায় পরিকল্পনা। তাহলে ব্যবসায় পরিকল্পনা যত ভালো হবে তার ভবিষ্যৎও তত উজ্জ্বল হবে। পরিকল্পনা অবশ্যই যথার্থ হতে হবে, সংক্ষিপ্ত পরিকল্পনা এবং এর মধ্যে এটা গ্রহণযোগ্য হতে হবে। পরিকল্পনাটি অবশ্য বাস্তবায়নযোগ্য হতে হবে। তো মিস্টার মিজান যে তার ভবিষ্যৎ পরিকল্পনাটা যেটা করেছেন অর্থাৎ তার ব্যবসায়ের জন্য, সেটা অবশ্যই বাস্তবসম্মত হবে। গহন কোয়েশ্চেনে আছে জনাব মিজানের ছকটি তার প্রকল্পের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে তার প্রকল্পটির জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। আমরা সেক্ষেত্রে এটার ব্যাখ্যা হিসেবে দিতে পারি যে জনাব মিজানের ছকটি অর্থাৎ ব্যবসায়িক পরিকল্পনাটি তার প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। পরিকল্পনা হলো ব্যবসায়ের ভবিষ্যৎ কর্মপন্থার ভিত্তি। সুষ্ঠু ও সুনির্দিষ্ট ব্যবসা পরিকল্পনা প্রণয়ন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব নয়। তাই একজন ব্যবসায় উদ্যোক্তাকে ব্যবসায় প্রতিষ্ঠান সাফল্যের সাথে পরিচালনা করার জন্য একটি সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করতে হয়। সুষ্ঠু পরিকল্পনা অবশ্যই যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কাঙ্ক্ষিত সাফল্য আনতে পারে। তো উদ্দীপকের রিয়েল এস্টেটের মালিক জনাব মিজান সম্প্রতি বরিশালের আমানতগঞ্জে মিজান হাউজিংয়ের জন্য কিছু জমি ক্রয় করেন এবং এর জন্য তিনি একটি ছকও প্রণয়ন করেন। সেই ছক অনুযায়ী যদি কর্মকাণ্ড শুরু করে থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মূলধন সংগ্রহের যে তৎপরতা সেটাই অবশ্যই সব বিভিন্ন আর্থিক সমস্যার কথা চিন্তা করেই তিনি তৎপরতা শুরু করেন এবং এটি অবশ্যই তার প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা কী কী বুঝলে? প্রথমে আসি সম আয় ব্যয় বিন্দু যে অংশটি ছিল। সম আয় ব্যয় বিন্দু লাভ এবং লস দুইটি সেম হবে, অর্থাৎ আয় ব্যয় সমান, সেটা হচ্ছে সম আয় ব্যয় বিন্দুর মধ্যে আসবে। ম্যাক্রো স্ক্রিনিং এটি প্রকল্প নির্বাচনের প্রাথমিক পদক্ষেপ। নিয়ন্ত্রণ বহির্ভূত পদক্ষেপগুলো বা উপাদানগুলো নিয়ে আমরা ম্যাক্রো স্ক্রিনিং তৈরি করে থাকি। আর জনাব মিজানের গৃহীত ছকটি হলো ব্যবসায় পরিকল্পনার অংশ। আর জনাব মিজানের গহ নম্বর কোয়েশ্চেনে জনাব মিজানের ছকটি তার প্রকল্পের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা বলবো অবশ্যই এটি প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর ব্যাখ্যাও তোমাদের বোঝালাম। বর্তমান চলতি সপ্তাহের জন্য তোমাদের একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যেটি সরকার কর্তৃক নির্ধারিত। তোমরা এই সপ্তাহে এটি করবে। অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়ের সম্মিলিত অংশ। রোহিত তার বাবার সাথে শেরপুর বেড়াতে গেল। যাওয়ার পথে স্থানীয় একটি বাজারে নাস্তা খেতে নামলো। সে দেখলো রাস্তার পাশে বাঁশ ও বেতের তৈরি সুন্দর সুন্দর ঝুড়ি, কুলা, চেয়ার, দোলনা, ফুলদানি বিক্রি করছে। রোহিত বাবাকে বলে দুটো ফুলদানি কিনলো। রোহির বাবা বলল এভাবে স্থানীয়ভাবে তৈরি জিনিসপত্র বিক্রি করে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে এবং পর্যটকদের নিকট এগুলোর চাহিদাও ব্যাপক। বর্তমান সরকার এ খাতের নারী উদ্যোক্তাদের 2 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণও প্রদান করছে। কোন কোয়েশনে ব্যবসায় পরিকল্পনা কি এই অংশটুকু তোমরা করবে। ব্যবসা পরিকল্পনা তোমাদের এর আগে বুঝিয়েছিলাম। সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কী বোঝো এটা করবে খন কোয়েশনে। গহন কোয়েশনে উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত। আর গহন কোয়েশনে উদ্দীপকে প্রদত্ত তথ্য মতে এ খাতের বিকাশ সম্ভব বলে মনে করো কি, এটার মতামত দিবে।
তো এক্ষেত্রে অবশ্যই জ্ঞানমূলক তথ্য থাকতে হবে, নির্ভুল তথ্য, যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকতে হবে এবং পাঠ্যপুস্তকের সাথে অবশ্যই বিষয়বস্তুর মিল থাকতে হবে এবং নিজেদের চিন্তা শক্তি ব্যবহার করে এই অংশটুকু কমপ্লিট করবে তোমরা। তো তোমাদের আজ এ পর্যন্তই। এই অ্যাসাইনমেন্টটি অবশ্যই বাসায় কমপ্লিট করে স্কুলে জমা দিয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।